where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই টেলি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আর তাদের এই উদ্যোগকে অসংখ্য ধন্যবাদ। মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তরের এই ঐকান্তিক প্রয়াসে তোমাদের পঠন পাঠনে আশা করি অনেকটাই সুবিধা হচ্ছে এবং ভবিষ্যতে আরও সুবিধা পাবে এই আশা রাখি। আমি পার্থ সাহা, সহশিক্ষক ভৌতবিজ্ঞান বিষয়ের, মহানন্দা উচ্চ বিদ্যালয়। আজকে আমি দশম শ্রেণীর পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টারের কিছু অংশ পড়াবো। দেখো, পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারটা একেবারে যে নতুন তোমাদের কাছে তা না। পরমাণু শব্দটা তোমাদের কাছে পরিচিত, নিউক্লিয়াস শব্দটা তোমাদের কাছে পরিচিত এবং সেগুলো সম্বন্ধে তোমরা ক্লাস 6 থেকে একটু একটু করে পড়ে আসছো। ক্লাস 6-এ পড়েছো, 7-এ পড়েছো, 8-এ পড়েছো, 9-এ সেগুলো সম্বন্ধে পড়েছো। কিন্তু একটা কথা খেয়াল রাখো, খেয়াল করেছো হয়তো তোমরা, যে পরমাণুর বিভিন্ন পার্টিকেলগুলো সম্বন্ধে তোমরা পড়েছো এবং পরমাণুটা নিয়ে পড়েছো। এইখানে আমরা যেটাতে আলোকপাত করব, যেটাতে গুরুত্ব দেব, সেটা হলো নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াসের ভেতরের কার্যকলাপ এবং সেখানকার বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারের শুরুতেই একটু মজার কথা বলি, যে অনেক বিজ্ঞানীরাই বা অনেক বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রেই বা অনেক বিজ্ঞানের আবিষ্কারের ক্ষেত্রে এরকম দেখা গেছে যে বিজ্ঞানীরা একটা কোনো কিছু নিয়ে গবেষণা করতে করতে অন্য একটা কিছু আবিষ্কার হয়ে গেছে। হয়তো সেটা তারা সরাসরি ওটা নিয়ে গবেষণা করছিলেন না, কিন্তু ওটা আবিষ্কার হয়ে গেছে। তো এই রকমই ঘটনা ঘটেছে তেজস্ক্রিয়তা, মানে পরমাণু নিউক্লিয়াসের নেপথ্যে আছে তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা আবিষ্কারে এই রকমই একটা ঘটনা ঘটে গেছে। সেটা হলো 1896 সাল। বিজ্ঞানী হেনরি বেকারেল তিনি এক্স রশ্মির সঙ্গে প্রতিপ্রভ বিভিন্ন যে পদার্থ আছে সেই পদার্থগুলোর সম্পর্ক নিরূপণের ব্যাপারে তিনি গবেষণা করছিলেন। তো তার ঘরে একটা কালো কাগজে মোড়া কিছু ফটোগ্রাফিক প্লেট ছিল। তিনি লক্ষ্য করলেন যে ফটোগ্রাফিক প্লেটগুলো কালো কাগজে মোড়া থাকলে কোনো রকমের স্পট পড়ার কথা না সেখানে, কিন্তু তিনি লক্ষ্য করলেন যে ফটোগ্রাফিক প্লেটগুলোতে ক্ষতের কিছু চিহ্ন তিনি লক্ষ্য করলেন। তারপরে তিনি ভালো করে পর্যবেক্ষণ করলেন যে কেন এরকম ঘটনাটা ঘটছে, কোথায় কি জিনিসপত্র আছে। তিনি লক্ষ্য করলেন যে তার একটা ড্রয়ারের মধ্যে রাখা ছিল কিছু তেজস্ক্রিয় পদার্থ এবং তিনি নিশ্চিত হলেন যে সেই পদার্থগুলো থেকে এমন কিছু রশ্মি বা কণিকা বিকিরণ হচ্ছে যার ফলে ওই তেজস্ক্রিয় বিকিরণের ফলে ওই ফটোগ্রাফিক প্লেটগুলোতে কিছু ক্ষতের সৃষ্টি হচ্ছে। সেখান থেকেই এই নতুন একটা ধারণা আবিষ্কার, সেটা হলো তেজস্ক্রিয়তা। তো এটার সঙ্গে পরমাণু নিউক্লিয়াস থেকে এটা সম্পর্ক কীরকমভাবে আসবো? অ্যাকচুয়ালি পরমাণুর নিউক্লিয়াস, বিশেষ করে যারা ভারী মৌলদের ক্ষেত্রে, মানে পরমাণু ক্রমাঙ্ক 82, মানে সীসা তার চেয়ে ভারী, ভর সংখ্যা 206 বা তার বেশি, এই ধরনের কিছু ভারী মৌলের ক্ষেত্রে দেখা যায় যে তারা স্বতঃস্ফূর্তভাবে কিছু রশ্মি বা কণিকা বিকিরণ করে। সেই রশ্মি বা কণিকা
যে বিকিরণ করছে সেইটাই হলো তেজস্ক্রিয়তা। তো সেই চ্যাপ্টারেই আমরা যাচ্ছি। সেই চ্যাপ্টারের দেখো তোমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় বিকিরণ, তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয়তার কারণ, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, সক্রিয়তা এবং তার একক, তেজস্ক্রিয় রশ্মির স্বরূপ নির্ধারণ, তেজস্ক্রিয় রশ্মি বা কণার প্রকৃতি, আধান, ভর, ভেদন ক্ষমতা, আয়নন ক্ষমতা, তেজস্ক্রিয় বিকিরণের ফলে পদার্থের পরিবর্তন হয় কি হয় না এবং তেজস্ক্রিয় বিকিরণের ব্যবহার, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি প্রথমেই চলে আসি, তেজস্ক্রিয়তা কাকে বলে। পদার্থের যে ধর্মের জন্য কিছু ভারী মৌলের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে কিছু রশ্মি বা কণিকা বিকিরণের মাধ্যমে তাদের অস্থায়ী অবস্থা থেকে সুস্থির অবস্থা লাভ করে, এই ধর্মকেই বলা হয় তেজস্ক্রিয়তা। এবার তেজস্ক্রিয়তার সময়ে এই তেজস্ক্রিয়তা এই ঘটনাটা ঘটার সময় ওই সমস্ত পদার্থ থেকে যে বিকিরণগুলো ঘটে সেটা হলো তেজস্ক্রিয় বিকিরণ। তো হেনরি বেকারেল কোন পদার্থের ক্ষেত্রে এটা প্রথম লক্ষ্য করেন? তিনি প্রথম লক্ষ্য করেন ইউরেনিয়ামের একটা যৌগ, পটাশিয়াম ইউরেনিল সালফেট K2UO2SO4 টুয়াইস। যাই হোক, এই যৌগটার নাম জাস্ট বললাম তোমাদের জানার জন্য। পরবর্তীতে মাদাম কুরি, পিয়েরে কুরি ইনারা আরও তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করেন। সেগুলো যেরকম পোলোনিয়াম, যার তেজস্ক্রিয়তার দিক থেকে যদি পরিমাপ দেখা যায় তাহলে ইউরেনিয়ামের চেয়ে প্রায় 1000 গুণ বেশি তেজস্ক্রিয়তা। আবার তার পরবর্তীতে আবিষ্কার হয় রেডিয়াম। রেডিয়ামের তেজস্ক্রিয়তা 10 লক্ষ গুণ বেশি ইউরেনিয়ামের তুলনায়। তো এরকম আমরা পড়বো, আরও তেজস্ক্রিয় পদার্থ যখন বলবো আরও কিছু পদার্থের কথা বলবো। তো তেজস্ক্রিয় বিকিরণের কথা বললাম যে তেজস্ক্রিয়তা এই ধর্ম জন্য তেজস্ক্রিয় পদার্থ থেকে যে সকল রশ্মি বা কণিকা বিকিরিত হয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় বিকিরণ। এবার তেজস্ক্রিয় পদার্থ, আগেই কয়েকটা পদার্থের নাম বললাম, এছাড়াও পরবর্তীতে আরও বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার হয়েছে। র্যাডন, তারপরে প্রোট্যাক্টিনিয়াম, নেপচুনিয়াম, থোরিয়াম, এগুলো বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ আছে। তার মধ্যে কিছু সবসময় যে ভারী মৌলগুলোই যে তেজস্ক্রিয় হবে সেরকম ব্যাপার সবসময় নয়। সাধারণত ভারী মৌলগুলো তেজস্ক্রিয়। এছাড়াও কিছু মৌলিক পদার্থ আছে যাদের পরমাণু ক্রমাঙ্ক কম কিন্তু তারা তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে, যেরকম কার্বন 14, কার্বনের 14 আইসোটোপ। এই প্রসঙ্গে একটা কথা বলে নিই যে তেজস্ক্রিয়তা কিন্তু মৌলের ধর্ম নয়, মানে কার্বন মৌল মানেই যে সে তেজস্ক্রিয় হবে এরকম ভাবলে হবে না। তেজস্ক্রিয়তা হলো মৌলের কোনো একটা বিশেষ আইসোটোপের ঘটনা। হ্যাঁ, কার্বনের সব আইসোটোপ হয়তো তেজস্ক্রিয় না, বিশেষ একটা আইসোটোপ তেজস্ক্রিয়, সেই জন্য এটা কার্বন মৌলের ঘটনা বলা হচ্ছে না, তার একটা কোনো বিশেষ আইসোটোপের এটা ধর্ম। যেমন কার্বন 14, পটাশিয়াম 40, তারপরে ফসফরাস 30, এরকম কিছু হালকা মৌলের ক্ষেত্রেও তেজস্ক্রিয়তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কিছু হালকা মৌল যেগুলো কৃত্রিমভাবে তেজস্ক্রিয়তা ধর্ম তাদের মধ্যে নিয়ে আসা হয়েছে। রেডিও সোডিয়াম ক্লোরাইড, রেডিও আয়রন, কোবাল্ট, এরকম বিভিন্ন রকমের তেজস্ক্রিয় পদার্থ আছে। আর তেজস্ক্রিয় গ্যাস হলো ক্রিপ্টন এবং জেনন। এই গ্যাসগুলো তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। এই হলো তেজস্ক্রিয় পদার্থ সম্বন্ধে একটা ধারণা পেলে তোমরা। এবার তেজস্ক্রিয়তার কারণ। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ভারী মৌলগুলো হঠাৎ কেন তেজস্ক্রিয়তা ধর্ম মানে এই ধরনের একটা আচরণ করে বসছে? কারণ তাদের নিউক্লিয়াসের পরিসর তো তোমরা জানো খুবই ছোট্ট পরিসর, মোটামুটি ফার্মি, মানে 10⁻⁻15 মিটার, এই একটা ডাইমেনশনের জায়গা। ওই অত ক্ষুদ্র জায়গার মধ্যে ভারী মৌল মানেই তার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটন থাকছে। ধরে নাও যে ইউরেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 92, তাহলে 92টা প্রোটন থাকছে, তারপরে নিউট্রন থাকছে। আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, আর বাইরের বিভিন্ন কক্ষপথে
আবর্তন করে ইলেকট্রন, সেইটা আমাদের এখানে আলোচনার বিষয় নয়। শুধু আমরা নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের মধ্যে এই যে প্রোটন নিউট্রন থাকছে, এই নিউট্রন আর প্রোটনের অনুপাত, নিউট্রন আর প্রোটনের অনুপাত যখন গ্রেটার দেন 1.5 হয়ে যাবে, যে সমস্ত মৌলের ক্ষেত্রে তারাই তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে। মানে তাদের নিউক্লিয়াসগুলো কি হয়, অস্থির অবস্থায় থাকে। প্রকৃতির এটা নিয়ম, কেউ অস্থির অবস্থায় থাকলে সে সবসময় সুস্থির অবস্থা লাভের চেষ্টা করে। তাহলে সেই পরমাণুগুলো, সেই পরমাণুর নিউক্লিয়াসগুলো বা সেই আইসোটোপের নিউক্লিয়াসগুলো সুস্থির অবস্থায় আসার জন্য তাদের মধ্যে থেকে স্বতঃস্ফূর্তভাবে এক এক সময়ে এক এক রকমের বিকিরণ নির্গত হয়। যতক্ষণ না তারা সুস্থির অবস্থায় আসছে ততক্ষণ এই বিকিরণ নির্গত হতে থাকে। এই হলো তেজস্ক্রিয়তার কারণ। তাহলে আমাদের এগুলো বিষয়ে আলোচনা সম্পন্ন হলো। এবার আসছি তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। দেখো, তেজস্ক্রিয়তার বেশ কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমেই বলি তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, ধরা যাক প্রথম পয়েন্টটা আমি সংক্ষেপে শুধু পয়েন্টটা লিখছি আর আলোচনা করছি। তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা। তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা, মানে তেজস্ক্রিয়তা ধর্মের প্রদর্শনের সময় বা তেজস্ক্রিয়তা ধর্মের কারণে যে সমস্ত রশ্মি বা কণিকা নির্গত হচ্ছে সেগুলো সমস্তটাই পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হচ্ছে। তেজস্ক্রিয়তা এমন কোনো রকম আচরণ হয় না যেখানে পরমাণুর যে বিভিন্ন ইলেকট্রন তারা জড়িয়ে আছে, মানে বাইরের নিউক্লিয়াসের বাইরের কক্ষপথ বা তার ইলেকট্রনগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা। এটা কিছু উদাহরণ দিয়ে যদি বলা যায় তাহলে আরো ভালো হবে। যেরকম রেডিয়াম বা ইউরেনিয়াম, ধরা যাক ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ। এবার ইউরেনিয়ামের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া ঘটিয়ে দেওয়া হলো, রাসায়নিক বিক্রিয়া, তাহলে ইউরেনিয়াম ক্লোরাইড তৈরি হলো। ইউরেনিয়াম ক্লোরাইডের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার মধ্যে কিন্তু কোনো ফারাক থাকে না যদি তারা একই পরিমাণ ইউরেনিয়াম দুটোর মধ্যে থাকে। তাহলে এই রকম ভাবে আমরা বুঝতে পারি যে তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা। 2 নম্বর, বাহ্যিক কোনো প্রভাব দ্বারা, বাহ্যিক কোনো প্রভাবে প্রভাবিত হয় না। বাহ্যিক প্রভাব বলতে চাপ, তাপ, উষ্ণতা, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এই সমস্ত যে বাহ্যিক প্রভাব, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক গঠন, কোনো পরমাণুর রাসায়নিক গঠন বা রাসায়নিক বিক্রিয়া, এগুলো কোনো কিছুর দ্বারাই তেজস্ক্রিয়তা প্রভাবিত হয় না। তাহলে তেজস্ক্রিয়তা বাহ্যিক কোনো এই সমস্ত ঘটনা দ্বারা প্রভাবিত হয় না। তেজস্ক্রিয়তা এই ধর্মটা দেখা যায় ভারী মৌলের ক্ষেত্রে। সাধারণত ভারী মৌলের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা ধর্মটা পর্যবেক্ষণ করা যায়। যেরকম এর আগেও আমি বললাম যে সীসার পরবর্তী মৌলগুলো সাধারণত অস্থির হয়ে যায় তাদের গঠন, নিউক্লিয়াসের গঠন প্রকৃতির দিক থেকে। অর্থাৎ যাদের পরমাণু ক্রমাঙ্ক 82-র বেশি এবং ভর সংখ্যা 206-এর বেশি, সেই সমস্ত মৌলের পরমাণু কিছু আইসোটোপ আছে, তারা তেজস্ক্রিয়তা, তাদের মধ্যে তেজস্ক্রিয়তা ধর্ম লক্ষ্য করা যায়। চার নম্বর হলো মৌলের পরিবর্তন। কোনো একটা পদার্থ থেকে, মৌলিক পদার্থের কোনো একটা নিউক্লিয়াস থেকে যদি তেজস্ক্রিয় বিকিরণ নির্গত হয় তাহলে
ওই মৌলের রাসায়নিক ধর্মের পরিবর্তন, মানে মৌলের গঠনগত পরিবর্তন ঘটতে পারে, মানে মৌলের পর্যায় সারণীগতভাবে যদি দেখি তাহলে মৌলের অবস্থানের পরিবর্তন ঘটতে পারে। এটা আমরা পরে আরো ডিটেলসে পড়ব। এইটুকু এখন জেনে রাখো যে একটা মৌল থেকে যদি তেজস্ক্রিয় বিকিরণ হয় তাহলে মৌলের পর্যায় সারণীতে অবস্থান পরিবর্তন হয়ে যায়, মানে মৌলটি অন্য মৌলতে পরিণত হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে। মৌলটি অন্য মৌলতে পরিণত হয় যদি তার ভর সংখ্যা পরিবর্তন, পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তন হয়ে যায়। যদি পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয়ে যায় তাহলে মৌলটি অন্য মৌলে পরিবর্তিত হয়ে যাবে। সেটা আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। এবার হলো সক্রিয়তা। সক্রিয়তা বলতে গিয়েই তার আগে একটা কথা বলি যে একটা তেজস্ক্রিয় পদার্থ যার মধ্যে যে তেজস্ক্রিয় নিউক্লিয়াসের বিঘটন ঘটছে, তেজস্ক্রিয় নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে মানে সেখান থেকে তেজস্ক্রিয় বিকিরণ নির্গত হচ্ছে, সেই তেজস্ক্রিয় বিকিরণ নির্গত হচ্ছে যে নিউক্লিয়াস থেকে তাকে বলে জনক নিউক্লিয়াস, তাকে বলে জনক নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসটা ভেঙে নতুন যে নিউক্লিয়াসটা পাওয়া যাচ্ছে, পরিবর্তিত যে নিউক্লিয়াস, নতুন যে নিউক্লিয়াস পাওয়া যাচ্ছে তাকে বলে দুহিতা নিউক্লিয়াস। তো এই তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে মানে তেজস্ক্রিয় কোনো নিউক্লিয়াস যখন বিঘটিত হয় সেখানে তার অ্যাক্টিভিটি, সক্রিয়তা বিচার করা হয়। কিভাবে? যে প্রতি সেকেন্ডে কোনো তেজস্ক্রিয় পদার্থের কতগুলো তেজস্ক্রিয় নিউক্লিয়াসের ভাঙন ঘটছে সেই সংখ্যাটাকে বলা হয় সক্রিয়তা, অ্যাক্টিভিটি। এবার সক্রিয়তার একক কি? সক্রিয়তার একক এসআই পদ্ধতিতে বেকারেল। এছাড়াও সক্রিয়তার বিভিন্ন একক আছে, যেরকম 20, এগুলো সাধারণ, এটা কিন্তু কেবলমাত্র এসআই পদ্ধতির একক। এছাড়া 20, রাদারফোর্ড, এরকম বিভিন্ন একক আছে। তাহলে আমাদের এবার বেকারেলের সংজ্ঞা পড়তে হবে। যখন কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রতি সেকেন্ডে একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াসের বিঘটন ঘটে, প্রতি সেকেন্ডে একটা মাত্র তেজস্ক্রিয় নিউক্লিয়াসের বিঘটন ঘটে, তখন সেই তেজস্ক্রিয়তাকে বা সক্রিয়তাকে বলবো বেকারেল। তখন সেই সক্রিয়তাকে কি বলবো? বেকারেল। ঠিক আছে। এবার 20, বেকারেলকে সংক্ষেপে মনে রাখবে BQ, এইভাবে লেখা হয়। 20 আরেকটা একক এবং বড় একক। এক 20 মানে 3.7 × 10⁻10 BQ মানে বেকারেল। বেকারেল মানে ডিসইন্টিগ্রেশন। 1 BQ মানে সংক্ষেপে লিখে রাখি তোমাদের বুঝতে সুবিধা হবে, DPS, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। তাহলে কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রতি সেকেন্ডে যদি 3.7 × 10⁻10 সংখ্যক তেজস্ক্রিয় নিউক্লিয়াসের বিঘটন ঘটে তাহলে সেই একককে তেজস্ক্রিয়তার বা সক্রিয়তার সেই একককে বলবো 120। সেরকম রাদারফোর্ড 10⁶ বেকারেল। কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রতি সেকেন্ডে যদি 10⁶ সংখ্যক তেজস্ক্রিয় নিউক্লিয়াসের বিঘটন ঘটে তাহলে তার সক্রিয়তাকে বলবো 1 রাদারফোর্ড। তাহলে এই হলো সক্রিয়তা এবং তার একক। তো মোটামুটি এইগুলোই হলো তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। তোমরা বৈশিষ্ট্য সম্বন্ধে জানলে। এবার তেজস্ক্রিয়তার আমি কিন্তু একটা রশ্মির নাম এখনো বলিনি। তার কারণ এই রশ্মিগুলো সহজেই জানা যায়নি যে কি কি রশ্মি পাওয়া গেছে, সেগুলোর জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে। বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার সহযোগীরা, কুরি দম্পতি সহ আরো অনেকে ছিলেন, তার সহযোগীরা 1902 সালে
একটা এক্সপেরিমেন্ট করে তারা জানতে পারেন যে আলফা এবং বিটা কণিকার প্রকৃতি জানতে পারেন, আলফা ও বিটা কণিকার প্রকৃতি জানতে পারেন, কণিকার প্রকৃতি তারা জানতে পারেন। এবং 1900 সালে বিজ্ঞানী পি ভিলার্ড বা ভিলাই তিনি গামা রশ্মি সম্বন্ধে জানান। তাহলে তারপর থেকে জানা গেল যে তেজস্ক্রিয় বিকিরণের ক্ষেত্রে আলফা রশ্মি বিটা রশ্মি, তার মানে আলফা কণিকার স্রোত বিটা কণিকার স্রোত, কিন্তু গামা কোনো কণিকা গামা রশ্মির বিকিরণ, এই তিনটা মিলে হলো তেজস্ক্রিয় বিকিরণ। তো এগুলো কিভাবে ডিটেকশন হয়েছে মোটামুটি একটা রাফ আইডিয়া তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের সিলেবাসেও অত ডিটেলসে নেই, যতটুকু আছে সেই মতো। এটা ধরে নাও একটা সীসার পাত্র, সীসার পাত্র। এই পরীক্ষাটা রাদারফোর্ডের পরীক্ষা নামে পরিচিত। রাদারফোর্ড এবং তার সহযোগীরা এই পরীক্ষাটা করেন। এই সীসার পাত্র নিয়েছিলেন কারণ সীসা হলো সুস্থির একটা মৌল, এবং সীসার পুরু পাত্র নিলে বা সীসার পুরু কোনো দেওয়াল থাকলে তার মধ্যে দিয়ে তা ভেদ করে তেজস্ক্রিয় বিকিরণ বাইরে যেতে পারে না। এবং সেইখানে রেডিয়াম ঘটিত কিছু তেজস্ক্রিয় পদার্থ নেওয়া হয়েছিল এবং তার চারপাশে 3 ডাইমেনশনাল ফটোগ্রাফিক প্লেট নেওয়া হয়েছিল। কারণ এখান থেকে যে রশ্মিগুলো বেরোবে সেগুলো তো অদৃশ্য, তাহলে আমরা তাদেরকে চিনব কি করে বা দেখব কি করে? তার জন্য ফটোগ্রাফিক প্লেট ইউজ করা হলো। যেখান থেকে কিছু যদি বেরোয়, ফটোগ্রাফিক প্লেটে বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি করবে। এবার ক্ষতগুলোর প্রকৃতি দেখে পরবর্তীতে নির্ধারিত হয় কোনটা কি ধরনের জিনিস। এবার যে রশ্মিগুলো বেরোচ্ছে তার প্রকৃতি নির্ধারণ, তেজস্ক্রিয় ঘটনাটা বাহ্যিক কোনো প্রভাব দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু রশ্মিগুলো যদি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয় বা যদি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয় বা যদি নিস্তড়িত হয়, তাহলে বাইরে থেকে দেওয়া চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রে তারা রেসপন্স করবে। তাহলে সেই জন্য কিছু তড়িৎ ক্ষেত্র যে রশ্মিগুলো যে ডিরেকশনে বেরোচ্ছে তার সঙ্গে লম্বভাবে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলো, তার সঙ্গে লম্বভাবে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলো। আমি মাঝে এটা মুছে দিচ্ছি, এটা একটা সুষম চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা আছে। তো এবার চারপাশে ফটোগ্রাফিক প্লেট রাখা আছে। এবার কি দেখা গেল, কিছু বিকিরণ সোজা বেরিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফটোগ্রাফিক প্লেটটা যখন পরে নিয়ে সেটাকে ফটোগ্রাফিক প্লেটটাকে যখন নির্দিষ্ট পদ্ধতিতে দেখার মতো অবস্থায় নিয়ে আসা হলো, তখন সেখানে দেখা গেল যে কিছু রশ্মি সোজা বেরিয়ে গেছে, মানে তারা ফটোগ্রাফিক প্লেটে সেরকম কোনো রকম ক্রিয়া করেনি, সেরকম না ক্রিয়াই করেনি, ফটোগ্রাফিক প্লেটে সোজা বেরিয়ে গেছে। এবার কিছু রশ্মি ডান দিকে যারা গেছে তারা বেশি পরিমাণে বেঁকেছে, ডান দিকে যারা গেছে তারা বেশি পরিমাণে বেঁকেছে, বাঁ দিকে যারা গেছে তারা কম পরিমাণে বেঁকেছে, বাঁ দিকে যারা গেছে তারা কম পরিমাণে বেঁকেছে। আর এরা কিন্তু ফটোগ্রাফিক প্লেট থাকলে তার উপরে আঘাত করেছে, গামা রশ্মিও ফটোগ্রাফিক প্লেটে আঘাত করবে, কিন্তু তাদের আঘাতের প্রকৃতিটা কি, কোনো ডিরেকশন চেঞ্জ করেনি, সোজা গিয়ে আঘাত করেছে। কিন্তু কিছু রশ্মি দেখা গেছে ডান দিকে লক্ষ্য করলে দেখা গেছে ফটোগ্রাফিক প্লেটের ডান দিকের পোর্শনের যে রশ্মিগুলো আঘাত করেছে সেগুলো রশ্মিগুলো যে পথ দিয়ে গেছে বোঝা যাচ্ছে যে অনেকটা বেঁকে গেছে, কিন্তু বাঁ দিকের রশ্মিগুলো কম বেঁকেছে। তার মানে বাঁ দিকে যেগুলো কণা গেছে, যে কণাগুলো গেছে তারা ভারী, ডান দিকে যে কণাগুলো গেছে সেগুলো হালকা। তো এখান থেকে রাদারফোর্ড সিদ্ধান্তে আসেন বাঁ দিকে যে কণিকাগুলো এসে আঘাত করছে সেগুলো হলো আলফা কণিকা, এবং ডান দিকে যে কণিকাগুলো এসে আঘাত করছে সেগুলো হলো বিটা কণিকা। তাহলে এখান থেকেই পরিষ্কার হয়ে গেল যে তেজস্ক্রিয় বিকিরণে আলফা কণিকা নির্গমন হয়, বিটা কণিকা নির্গমন হয়। বিটা কণিকার ভর আলফা কণিকার তুলনায় অনেক কম, এবং আরেকটা রশ্মি নির্গত হয় যার প্রকৃতি সম্পূর্ণ আলাদা, সেইটাকে গামা রশ্মি নামকরণ করা হয়। আমরা এবার তেজস্ক্রিয় রশ্মির স্বরূপ নির্ধারণ হলো, এবার তেজস্ক্রিয় রশ্মির কণার প্রকৃতি, আধান, ভর, ভেদন ক্ষমতা, আয়নন ক্ষমতা ইত্যাদি নিয়ে আলোচনা করব, তারপরে ব্যবহার। তো আশা করি পরীক্ষাটা সবাই বুঝতে পেরেছো
এবং এই পরীক্ষাটা যদি সব খুব ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের তেজস্ক্রিয় যে কণিকাগুলো নির্গত হচ্ছে সেই তেজস্ক্রিয় কণিকাগুলোর সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি হবে। এবার আমরা এই কণিকাগুলোর বিভিন্ন রকম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মানে কোন বৈশিষ্ট্যটা বা কোন ধর্মটা নিয়ে, বৈশিষ্ট্য বা ধর্ম, কোন বৈশিষ্ট্য বা কোন ধর্মটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা এখানে লিখব। আলফা কণা, বিটা কণা আর গামা রশ্মি। এবার কোনটার ক্ষেত্রে কি, এখান থেকে কিন্তু প্রশ্ন টোটাল এরকম চার্ট দেবে এরকম না, বিভিন্ন রকম তুলনামূলক প্রশ্ন দিতে পারে, পার্টিকুলার কোনো একটা সম্বন্ধে দিতে পারে। যেরকম আমি প্রথমেই বলছি প্রকৃতি। দেখো আলফা কণার প্রকৃতি কি? আলফা কণা হলো ধনাত্মক তড়িৎগ্রস্ত হিলিয়াম আয়নের স্রোত। এই হলো আলফা কণিকার প্রকৃতি জানা গেল। আলফা কণিকা হলো ধনাত্মক তড়িৎগ্রস্ত হিলিয়াম আয়নের স্রোত। হিলিয়াম হলো এমন একটা পদার্থ, মানে গ্যাসীয় পদার্থ, যার পরমাণু ক্রমাঙ্ক 2 এবং ভর সংখ্যা 4। হিলিয়ামের আরও আইসোটোপ আছে, নর্মাল যেটা আমি সেটা লিখলাম যে হিলিয়ামের 2 পরমাণু ক্রমাঙ্ক এবং 4 ভর সংখ্যা। তাহলে হিলিয়াম আয়ন যদি হয় তাহলে He2+ আয়ন তৈরি করবে, মানে ধনাত্মক আয়ন। তাহলে মোট কথা জানা গেল যে আলফা কণিকা হলো ধনাত্মক তড়িৎগ্রস্ত হিলিয়াম আয়নের স্রোত। এবার বিটা কণিকা সম্বন্ধে আমরা জানবো। বিটা কণিকা অ্যাকচুয়ালি কি? বিটা কণিকা হলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন কণিকা স্রোত। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, বিটা কণিকা তো ইলেকট্রন কণার স্রোত, তাহলে বিটা কণিকা ইলেকট্রন কণার যদি স্রোত হয়, নিউক্লিয়াসে তো কোনো ইলেকট্রন নেই, তাহলে এই ইলেকট্রন কণার স্রোতটা তৈরি হলো কোথায় থেকে? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আমাদের মনে জাগতে পারে এবং পরীক্ষাতেও আসতে পারে যে নিউক্লিয়াসে তো কোনো ইলেকট্রন থাকে না, তাহলে বিটা কণিকা যে ইলেকট্রন কণার স্রোত, সেই ইলেকট্রনের উৎস কোথায়? এবং এটা যে আর ইলেকট্রন অ্যাকচুয়ালি থাকে কোথায়? নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। আর আমরা পড়ছি পরমাণুর নিউক্লিয়াস, মানে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস সেখানকার ঘটনা বলি পড়ছি। তো এই ইলেকট্রনটা বাইরের বিভিন্ন কক্ষপথের ইলেকট্রন নয়, সেটা খুব সহজেই প্রথমে বোঝা গেল যে এই ইলেকট্রনের শক্তি বাইরের বিভিন্ন কক্ষপথের যে ইলেকট্রন তার শক্তির তুলনায় অনেকটা বেশি, সুতরাং বাইরের কক্ষপথের ইলেকট্রন হতে পারে না। তাহলে নিউক্লিয়াসের মধ্যে তো শুধু প্রোটন থাকে আর নিউট্রন থাকে, তাহলে এই ইলেকট্রনগুলো আসছে কোথায় থেকে? নিউক্লিয়াসের মধ্যে তোমরা এর আগেও হয়তো জেনে থাকবে যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রনগুলো কিন্তু ফিক্সড থাকে না, মানে স্থির থাকে না। অনবরত প্রোটন প্রোটনের রূপান্তর ঘটতে থাকে। সেই রকমই নিউট্রন যখন প্রোটনে রূপান্তরিত হয়, একটা নিউট্রন যখন প্রোটনে রূপান্তরিত হয়, নিউট্রনের আধান 0, ভর 1। এবার একটা প্রোটন যখন তৈরি হলো, প্রোটনের আধান 1, ভর 1, সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রন তৈরি হবে এবং একটা অ্যান্টি নিউট্রিনো তৈরি হবে। তাহলে একটা নিউট্রন থেকে প্রোটন যখন তৈরি হচ্ছে, এবার সব যোগ করে দেখো, আবার এটা পেয়ে যাবে 1 + 0 1, 1 - 1 0। আর নিউট্রিনো একটা কণিকা যার সঙ্গে ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্কের ব্যাপার নেই। তাহলে এইখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা যে একটা নিউট্রন ভেঙে যখন নিউট্রন প্রোটনে রূপান্তরিত হচ্ছে, সেই সময়ে একটা ইলেকট্রন তৈরি হচ্ছে। এই ইলেকট্রনটাই বিটা কণিকা রূপে নির্গত হচ্ছে।
তাহলে তোমাদের কাছে ধারণা পরিষ্কার হয়ে গেল যে বিটা কণিকায় যে ইলেকট্রন সেটা নিউক্লিয়াস থেকে আসে এবং এইটা পরমাণুর যে তেজস্ক্রিয়তা, নিউক্লিয়াসের যে তেজস্ক্রিয়তা, সেটা যে একটা নিউক্লিয় ঘটনা, তার সপক্ষে একটা জোরদার যুক্তি হলো এটা। এই হলো। এবার গামা রশ্মি। গামা রশ্মি হলো উচ্চ শক্তি সম্পন্ন নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মির প্রকৃতি একেবারেই আলাদা। গামা রশ্মি ভরহীন, আধানহীন, উচ্চ শক্তি সম্পন্ন, খুবই উচ্চ শক্তি সম্পন্ন, উচ্চ শক্তি সম্পন্ন নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। শক্তি যদি বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। একটা আমাদের সূত্র আছে, এনার্জি ইকুয়ালস টু এইচ নিউ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে। নিউকে যদি ভেঙে লেখা যায়, নিউ হলো কম্পাঙ্ক, এইচ সি বাই ল্যামডা। তাহলে যার শক্তি যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। সেই জন্য বলা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলো গামা রশ্মি। এবার এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্বন্ধে একটু বলি, তোমাদের একটু এটা জেনে রাখা প্রয়োজন যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটা ফ্যামিলি আছে, একটা পরিবার। সেই পরিবারে বলে দিই, আমাদের এই দৃশ্যমান আলো, আমরা যে আলো আমাদের চোখের মধ্যে দিয়ে রেটিনায় প্রতিবিম্ব তৈরি করছে লেন্সের মধ্যে দিয়ে গিয়ে, এবং মস্তিষ্কের বিশেষ অপটিক নার্ভের সাহায্যে মস্তিষ্কে গিয়ে বিশেষ যে দর্শনানুভূতি তৈরি করছে, সেই যে আলো, সেই আলো কিন্তু দৃশ্যমান আলো কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটা ফ্যামিলি, পরিবারের একটা সদস্য। তো এই পরিবারের সবচেয়ে বেশি শক্তি হলো গামা। সবচেয়ে শক্তি, আমি শক্তির দিক থেকে লিখছি, গামা হলো সবচেয়ে বেশি শক্তিশালী তড়িৎ চুম্বকীয় তরঙ্গের। গামার পরেই আসছে এক্স রশ্মি। এক্স রশ্মি, এগুলো সবই রশ্মি। এক্স রশ্মি গামার চেয়ে অপেক্ষাকৃত শক্তি কমে গেল। শক্তি যত কমছে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। গামার পরে আসছে ইউভি রে, আলট্রা ভায়োলেট রে। আলট্রা ভায়োলেট রে, যেটা আমরা অতি বেগুনি রশ্মি নামে চিনি, অতি বেগুনি রশ্মি। তাহলে গামা হলো সবচেয়ে শক্তিশালী, তারপরে এক্স রে, তারপরে আলট্রা ভায়োলেট রে, তারপরে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো, এবার দৃশ্যমান আলোতে কিরকম হবে? বেনিয়া সহকলা। বেনিয়া সহকলা মানে কি? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এইভাবে যাবে। বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম, শক্তি বেশি, এইটুকু মানে আমাদের দৃশ্যমান আলোর মধ্যে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম, শক্তি বেশি। তারপরে নীলের এদিকে যত যাচ্ছ তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়ছে, শক্তি কমছে। লালের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোগুলোর মধ্যে সবচেয়ে বেশি, শক্তি কম। লালকে সেই জন্য বিপদ সংকেতের আলো হিসাবে ব্যবহার করা হয়, রেড লাইট, লাল আলো। তারপরে চলে আসছে এর চেয়ে শক্তি কমে গেল কিন্তু আমাদের দৃশ্যমান এরিয়ার বাইরে বেরিয়ে গেল, সেটা হলো অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি। তারপরে চলে আসছে মাইক্রোওয়েভ মানে তাপ তরঙ্গ, মাইক্রোওয়েভ। তারপরে চলে আসছে রেডিও ওয়েভ। তাহলে দেখো, এরা সবাই তড়িৎচুম্বকীয় তরঙ্গের পরিবারের অন্তর্ভুক্ত। গামা রশ্মি, এক্স রশ্মি, আলট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি আর কি, দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোর মধ্যে পরপর যদি সাজানো যায় বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। তারপরে অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এই প্রত্যেকের এদিক থেকে যদি যাওয়া যায় তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে, শক্তি কমতে থাকবে। গামার শক্তি সবচেয়ে বেশি। তাহলে এই হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের পরিবার। এই তরঙ্গের সবারই দুটো জিনিস কমন, প্রত্যেকেই নিস্তড়িত এবং প্রত্যেকেরই শূন্য মাধ্যমে গতিবেগ আলোর গতিবেগের সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমে
প্রত্যেকের গতিবেগ, তরঙ্গ দৈর্ঘ্য যার যেমনই হোক, শক্তি যার যেমনই হোক, গতিবেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। যাই হোক, এটা এই চ্যাপ্টারের সঙ্গে খুব একটা রিলেটেড না হলেও তোমাদের একটু জানা প্রয়োজন এটা, সেই জন্য একটু আলোচনা করে নিলাম। তাহলে এই হলো প্রকৃতি। তাহলে প্রকৃতি হয়ে গেল, এখানে সবগুলো লিখে রাখার জায়গা নেই, এটা মুছে দিচ্ছি। প্রকৃতির পরে এবার চলে আসি আধান। প্রকৃতি জানলেই আধান সম্বন্ধে আমরা একটা আইডিয়া করতে পারি। যেহেতু এটা হিলিয়াম আয়নের স্রোত, হিলিয়াম আয়ন মানে +2e, মানে ইলেকট্রনের আধানের দ্বিগুণ কিন্তু ধনাত্মক। তো এটার মান হলো 3.2 × 10⁻⁻19 কুলম। একটা ইলেকট্রনের আধান মানে 1.6 × 10⁻⁻19 কুলম, দুটো ইলেকট্রন 3.2 × 10⁻⁻19 কুলম। আর বিটা হলো একটা ইলেকট্রনের আধান, তার মানে হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম। এটা ঋণাত্মক আধান, এর আধানের প্রকৃতি কি? ঋণাত্মক। মান হলো 1.6 × 10⁻⁻19। গামারশ্মির নিস্তড়িত নিস্তড়িত কোনো রকমের আধান নেই। আচ্ছা, এবার ভর সম্বন্ধে একটু বলি। ভর, আলফা কণার ভর হলো সবচেয়ে বেশি 6.64 × 10⁻⁻27 কেজি। 6.64 × 10⁻⁻27 কেজি, মানে অ্যাকচুয়ালি একক হিসাবে ধরলে এর ভরকে ধরা হয় 4 একক, মানে 4টা প্রোটনের ভরের সমান। অ্যাকচুয়ালি হিলিয়ামের যে নিউক্লিয়াস, সেখানে 2টো প্রোটন এবং 2টো নিউট্রন থাকছে, তো সেটা কাছাকাছি 4টা প্রোটনের ভরের সমান ধরা হয়। গাণিতিকভাবে হিসাব করলে 6.64 × 10⁻⁻27 কেজি। আর বিটা কণা মানে ইলেকট্রনের আধান খুবই নগণ্য, খুবই কম, 9.1 × 10⁻⁻31 কেজি। ভর সংখ্যার দিকে ধরলে শূন্য ধরা হয়, ভর সংখ্যার দিকে, কিন্তু এর ভর আছে, সংখ্যাগতভাবে ধরা হয় না, কিন্তু এর ভর একটা নির্দিষ্ট ভর আছে, খুবই নগণ্য হলেও সেটা আছে। তার মান হলো 9.1 × 10⁻⁻31 কেজি। এবার গামারশ্মির ভর হলো 0, কোনো ভর নেই। গামারশ্মির ভর 0, কোনো ভর নেই। এবার ভেদন ক্ষমতা। প্রশ্নে প্রায়ই আসে যে আলফা কণিকা, বিটা কণিকা এবং গামা রশ্মি, এদের ভেদন ক্ষমতার তুলনা করো, এরকম তুলনামূলক আলোচনা করতে দেয়। আলফা কণার ভেদন ক্ষমতা অপর দুটোর চেয়ে কম, তাহলে আলফা কণার ভেদন ক্ষমতা অপেক্ষাকৃত কম, মানে 1 একক যদি ধরা হয়, ধরে নিলাম এর ভেদন ক্ষমতা 1 একক। বিটা কণার ভেদন ক্ষমতা মাঝারি, মানে আলফা কণার চেয়ে বেশি, কিন্তু গামা রশ্মির তুলনায় কম। এর ভেদন ক্ষমতা আলফার তুলনায় বেশি, গামার তুলনায় কম। আলফার তুলনায় 100 গুণ, 100 একক। এর যদি 1 একক ধরা হয় তাহলে এর হলো 100 একক, মানে আলফার তুলনায় এর ভেদন ক্ষমতা 100 গুণ। এবার গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, সব থেকে বেশি, এবং এর ধরা হবে 10,000 একক। এবং আমরা যদি তুলনামূলকভাবে লিখি তাহলে আলফার ভেদন ক্ষমতার চেয়ে বিটার ভেদন ক্ষমতা বেশি, বিটার চেয়ে গামার ভেদন ক্ষমতা বেশি, এইভাবে অনেক সময় দেয়।
আবার উল্টোভাবে লিখলে গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে আলফা। তো এই রকম আমরা সবগুলোই সব রকমভাবেই পড়ে রাখবো, বুঝে রাখবো। তো আমাদের মূল কনসেপ্ট ধারণা যদি ঠিক থাকে, আমরা প্রশ্ন এখান থেকে যেরমভাবেই আসুক না কেন আমরা তার উত্তর করতে পারবো। আমাদের মোট কথা মনে রাখতে হবে, ভেদন ক্ষমতা, আলফা কণা ভারী, সুতরাং এর ভেদন ক্ষমতা স্বাভাবিকভাবেই কম হবে, সবচেয়ে কম যদি 1 একক ধরা হয়। বিটা কণার ভেদন ক্ষমতা এদের মাঝারি, কারণ এর ভর আলফার তুলনায় অনেকটাই কম, কিন্তু কিছুটা হলেও ভর আছে। এর ভেদন ক্ষমতা আলফার চেয়ে বেশি, কিন্তু গামার তুলনায় কম। আলফার তুলনায় এর ভেদন ক্ষমতা মোটামুটি 100 গুণ। আর গামা রশ্মি সব থেকে বেশি ভেদন ক্ষমতা, প্রায় আলফার তুলনায় 10,000 গুণ। এবং আমরা যদি এবার এদেরকে এইভাবে সাজাই, তাহলে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা ভেদন ক্ষমতার দিক থেকে। আবার উল্টোভাবে যদি দেখি, গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তার চেয়ে কম বিটা, তার চেয়ে কম আলফা। তাহলে ভেদন ক্ষমতা হয়ে গেল। এবার আয়নন ক্ষমতা নিয়ে আলোচনা করব। আয়নন ক্ষমতা। আয়নন ক্ষমতা মানে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। মানে এই রশ্মিগুলো যদি বিভিন্ন জায়গায় রাখা গ্যাসের মধ্যে দিয়ে, একই রকম গ্যাসের মধ্যে দিয়ে পাঠানো যায়, তাহলে দেখা যায় যে সবচেয়ে বেশি সংখ্যক যে গ্যাসের অণু আয়নিত হচ্ছে সেটা আলফা কণিকার দ্বারা। কারণ আলফা কণিকার ভর বেশি। গ্যাসের অণুকে আয়নিত করতে গেলে যে উপাদান দ্বারা আয়নিত হচ্ছে তার ভর যত বেশি হবে, আয়নিত হওয়ার ব্যাপারটা তত বাড়বে। তাহলে আলফা কণার আয়নন ক্ষমতা বা আয়নিত গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি। আলফা কণার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে বেশি। এবার বিটা কণার ক্ষেত্রে আলফা কণার তুলনায় গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কম, কিন্তু গামার চেয়ে বেশি। বিটা কণার ক্ষেত্রে আলফা কণার তুলনায় গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কিন্তু গামায়ের তুলনায় বেশি। তাহলে বিটা কণার আয়নন ক্ষমতা কীরকম? আলফা কণার তুলনায় গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কম, কিন্তু গামার তুলনায় বেশি। এবার গামা রশ্মির সামান্য আয়নন ক্ষমতা, সামান্য, খুবই কম, কারণ ওর তো ভরই নেই। গামা রশ্মির তো ভরই নেই, নিস্তড়িত ভরহীন একটা রশ্মি। সেই রশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেই জন্য এর গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সামান্য। তাহলে এবার যদি চিন্তা করা যায় আয়নন ক্ষমতার দিক থেকে এদেরকে সাজাতে কেমনভাবে সাজানো যায়, তাহলে আলফা কণার আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি, বিটা কণার তার চেয়ে কমে গেল, গামা কণার তার চেয়ে কম। এবার গামার দিক থেকে যদি লেখা যায়, গামার সবচেয়ে কম, বিটা তার চেয়ে বেশি, আলফা তার চেয়ে বেশি। এবং এই রেশিওটা কীরকম? 1:100:10,000, এইরকম রেশিও। তাহলে এই হলো আয়নন করার ক্ষমতা। এই আমরা তিনটা আলফা কণা, বিটা কণা, গামা রশ্মির এদের প্রকৃতি সম্বন্ধে জানলাম। এবার আলফা কণা, বিটা কণা এবং গামা রশ্মির নির্গমনের ফলে কি ঘটনা ঘটে, পরমাণুটার অবস্থানগত কি পরিবর্তন ঘটে সেইটা নিয়ে আলোচনা করব। যে আলফা কণার নির্গমন, দেখো আলফা কণা মানে বোঝাই যাচ্ছে হিলিয়াম কণা স্রোত। তাহলে একটা ধরা যাক একটা মৌল আছে, মৌলের একটা আইসোটোপ নির্দিষ্ট, এই নিউক্লিয়াসের ভর সংখ্যা হলো এ, পরমাণু ক্রমাঙ্ক হলো জেড, বা এক সাইডে লিখলেও হবে এ আর জেড, ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড। এখান থেকে যদি একটা আলফা কণিকা নির্গত হয়, প্রথমেই ভাবতে হবে যে এখানে নিউক্লিয় বিক্রিয়ায় কিন্তু যেহেতু পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তন হয়ে যাচ্ছে,
তাহলে মৌলটা আর এক্স মৌল থাকবে না, অন্য একটা মৌল তৈরি হবে। তো ধরা যাক মৌলটা হলো ওয়াই হয়ে গেছে, তাহলে এইখানে Z-2 পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যাবে আর ভর সংখ্যা 4 একক কমে যাবে। পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যাবে, ভর সংখ্যা 4 একক কমে যাবে। কেন? একটা হিলিয়াম কণিকা বেরিয়ে গেল সেই জন্য। তাহলে একটা আলফা কণিকা বেরোলে যে নিউক্লিয়াস থেকে আলফা কণিকা বেরোচ্ছে সেই নিউক্লিয়াসটা যে মৌলের আইসোটোপ সেই মৌলের অবস্থান পর্যায় সারণীতে বাম দিকে 2 ঘর সরে যাবে। যেরকম ইউরেনিয়াম, বা যদি এরকম ধরা যায় যে রেডিয়াম 226 আর পরমাণু ক্রমাঙ্ক সম্ভবত 88, এখান থেকে যদি একটা আলফা কণিকা বেরোয় তাহলে তৈরি হবে রেডন, 2 একক কমে যাচ্ছে তাহলে 86, আর এখানে 4 একক কমে যাবে তাহলে 222 প্লাস হিলিয়াম। তো এইভাবে আমরা লিখতে পারি। যাই হোক, এগুলো তো অত মনে রাখা যাবে না, এগুলো উদাহরণ যদি দেয় তাহলে তোমাকে একটা কিছু দিলে তোমাকে খেয়াল রাখতে হবে যে আলফা কণিকা বেরোচ্ছে না কি বেরোচ্ছে, সেই অনুযায়ী তোমাকে এইটার সঙ্গে যোগফল এইটা মিলতে হবে, এইটার যোগফল এটা মিলতে হবে, তাহলে হয়ে গেল। তার মানে আমরা এইটুকু বুঝলাম যে আলফা কণিকা বেরোলে মৌলটা 2 ঘর বাম দিকে সরে যাবে পর্যায় সারণীতে। এবার বিটা কণিকার নির্গমনে কি হয় ধরা যাক, এবার যেহেতু এটা এক্স ওয়াই দিয়ে করলাম, এটা পি কিউ দিয়ে করি। পি একটা মৌল, যে কোনো একটা মৌল পি, যার ভর সংখ্যা হলো এ, পরমাণু ক্রমাঙ্ক জেড। এখানেও নতুন মৌল তৈরি হবে। একটা বিটা কণা নির্গমন করলেও কিন্তু তার পরমাণু ক্রমাঙ্ক পরিবর্তন হবে, কারণ বিটা কণা হলো ইলেকট্রন কণা স্রোত। তাহলে -e, তার মানে ভর পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যাবে, কিন্তু ভর সংখ্যা একই থাকবে। এবং এই যে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এইখানে একটা নতুন মৌল তৈরি হলো। কিন্তু আগের বার যেরকম বললাম পর্যায় সারণীতে বাম দিকে 2 ঘর সরবে, এখানে ডান দিকে 1 ঘর সরবে। এখানে যখনই কোনো একটা মৌলের আইসোটোপ থেকে, তেজস্ক্রিয় আইসোটোপ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তখনই পর্যায় সারণীতেও ডান দিকে 1 ঘর সরে যাবে। তাহলে এই যে আলফার বিটা কণিকার নির্গমনে পরমাণুর যে আইসোটোপ থেকে এগুলো নির্গমন হচ্ছে, তার ফলে ওই মৌলটা পর্যায় সারণীতে হয় ডান দিক বাঁ দিকে 2 ঘর সরছে আলফা কণার ক্ষেত্রে, বিটা কণার ক্ষেত্রে ডান দিকে 1 ঘর সরছে। এই যে সরণ হচ্ছে, এটা সম্বন্ধে বিজ্ঞানী ফ্যাজন এবং সডি সূত্র আছে, যেটাকে বলা হয় ফ্যাজন এবং সডির সরণ সূত্র। তো তোমাদের পরীক্ষা অনেক সময় বলতে পারে সরণ সূত্র, পরমাণুর নিউক্লিয়াসের বিঘটন সংক্রান্ত সরণ সূত্রটি লেখো, তখন কিন্তু এটাই ভাষা দিয়ে লিখতে হবে। আবার ওটাকে ফ্যাজন সডির সরণ সূত্র বলা হয়, সেই নামটা এর সঙ্গে রিলেট করে মনে রাখবে, কারণ মাধ্যমিক প্রশ্নে অনেক সময় নাম দিয়ে সূত্র দিচ্ছে, তখন হয়তো নাম না জানার জন্য সূত্রটা কোন সূত্র আমরা রিকগনাইজ করতে পারছি না, তো সেই ক্ষেত্রে একটু নাম দিয়ে মনে রাখবে। এবার গামা রশ্মির নির্গমন। গামা রশ্মির নির্গমন গামা রশ্মির নির্গমনের ক্ষেত্রে কি হবে? গামা রশ্মির তো কোনো ভর সংখ্যাও নেই, পরমাণু ক্রমাঙ্করও কোনো ব্যাপার নেই, তাহলে কি মৌলের অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না, মৌল যেখানে ছিল সেখানেই থাকবে। তাহলে গামা রশ্মি নির্গমন হবে কখন? একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে যখনই একটা আলফা কণিকা নির্গত হচ্ছে বা বিটা কণিকা নির্গত হচ্ছে, পরমাণুর নিউক্লিয়াসটা অস্থির হয়ে যায়। ওই অস্থির অবস্থা থেকে সুস্থির অবস্থায় আসার জন্য নিউক্লিয়াস ভৌম স্তরে যখন আসে, উত্তেজিত স্তর থেকে ভৌম স্তরে আসে, তখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে। সেই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গামা রশ্মি রূপে বিকিরণ করে। তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 0.1 অ্যাংস্ট্রমের কম হয়, এত শক্তিশালী গামা রশ্মি নির্গত হয়। তাহলে গামা রশ্মিটা নির্গত হওয়ার একটা চান্সের ব্যাপার, যখন আলফা কণিকা নির্গত হলো
তারপরেও একটা গামা রশ্মি নির্গত হয়ে যেতে পারে, আবার আলফা কণিকা বিটা কণিকা নির্গত হওয়ার পরে গামা রশ্মি নির্গত হতে পারে। মোট কথা পরমাণু কোনো মৌলের, একটা তেজস্ক্রিয় মৌলের আইসোটোপের, তেজস্ক্রিয় আইসোটোপের নিউক্লিয়াস যখন অস্থির অবস্থায় যাবে তখন সুস্থির অবস্থা লাভ করার জন্য সেখান থেকে গামা রশ্মির নির্গমন হবে। গামা রশ্মির নির্গমনে ওই মৌলটির যে নিউক্লিয়াস থেকে নির্গমন হচ্ছে তার ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হবে না। এবার ব্যবহার, তেজস্ক্রিয়তার ব্যবহার। কি কি ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয়তা ব্যবহার করে থাকি? তেজস্ক্রিয়তার ব্যবহার বহু ক্ষেত্রে আছে। তেজস্ক্রিয়তার প্রথম ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে দুরকম ভাবে ব্যবহার করা হয়, একটা হলো রেডিয়েশন থেরাপি, আর একটা হলো রোগ নির্ণয়। রেডিয়েশন থেরাপি আর রোগ নির্ণয়, এই দুটো ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রের এই দুটো ভাগ করেছি। এই দুরকম ব্যবহার আছে যে আমাদের কিছু কিছু অসুখ বিসুখ আছে, যেরকম লিউকিমিয়া, ক্যান্সার, টিউমার, বিভিন্ন রোগের চিকিৎসায় রেডিয়েশন দিয়ে ঠিক করার ব্যবস্থা করা হয়। সেই রেডিয়েশনের ক্ষেত্রে তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করা হয়। আবার রোগ নির্ণয়, কোনো কোনো ক্ষেত্রে কিছু রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, যাকে বলে রেডিও আইসোটোপ। এগুলো অনেক ক্ষেত্রে কৃত্রিমভাবেও তৈরি করা যায়, যারা হালকা মৌল কিন্তু তেজস্ক্রিয়তা দেখায় তাদের সেই সমস্ত আইসোটোপ। সেরকম সোডিয়াম ক্লোরাইড, তেজস্ক্রিয় সোডিয়াম ক্লোরাইড, তারপরে কোবাল্ট, তেজস্ক্রিয় আয়রন, এগুলো বিভিন্ন আইসোটোপ রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়। 2 নম্বর বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় প্রজেক্টাইল রূপে আলফা কণিকাকে ব্যবহার করা হয়, বিভিন্ন ক্ষেত্রে বিটা কণিকাকে ব্যবহার করা হয়। প্রযুক্তির ক্ষেত্রেও এই তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করা হয়। কোনো উদ্ভিদের বৃদ্ধি কীরকম হচ্ছে সেইটা জানার জন্য তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় সন্ধানী মৌল ব্যবহার করা হয়। কোনো একটা রাসায়নিক সার উদ্ভিদে কেমন প্রতিক্রিয়া করছে, তার কতটা সুবিধা হচ্ছে রাসায়নিক সারটা দিয়ে, সেইটা নিরূপণের জন্য তেজস্ক্রিয় সন্ধানী মৌলের সাহায্য নেওয়া হয়। এবং প্রযুক্তির ক্ষেত্রে নিউক্লিয় চুল্লিতে জ্বালানি হিসাবে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। এইরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে থাকি। এছাড়াও যেরকম আলফা কণিকার যে তেজস্ক্রিয়তা, সেখানে দীপ্তিমান বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রতীক হিসাবে, দীপ্তিমান প্রতীক হিসাবে, এবং তেজস্ক্রিয় ব্যাটারি হিসাবে এর ব্যবহার আছে। এইভাবে আমরা তেজস্ক্রিয়তার বিভিন্ন ব্যবহার করে থাকতে পারি বিভিন্ন ক্ষেত্রে। বয়স নির্ণয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার। বয়স নির্ণয়ে তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় আইসোটোপ, বিশেষ করে কার্বন 14 আইসোটোপ, এটার গুরুত্ব অপরিসীম। তো বয়স নির্ণয়ের যে পদ্ধতি তাকে বলে কার্বন ডেটিং পদ্ধতি। কার্বন ডেটিং পদ্ধতিতে কার্বন এই আইসোটোপ আর কার্বন এই আইসোটোপ, কার্বনের এই আইসোটোপটা কিন্তু তেজস্ক্রিয় নয়, আর কার্বনের এই আইসোটোপটা তেজস্ক্রিয়। তাহলে কতটা একটা কোনো পদার্থের মধ্যে কতটা বিঘটিত কার্বন পরমাণু আছে আর কতটা তেজস্ক্রিয় কার্বন পরমাণু আছে, এই দুটোর অনুপাত নিরূপণ করে, নির্ধারণ করে আমরা বস্তুর প্রাচীনত্ব নির্ণয় করতে পারি। তাহলে এইভাবে আমরা তেজস্ক্রিয় বিকিরণের বিভিন্ন ব্যবহার করতে পারি। এই হলো তেজস্ক্রিয়তা সম্বন্ধে আজকে আলোচনা। এবার দু একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব।
তাহলে দেখো আমরা এবার কয়েকটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। এরকম অনেক প্রশ্ন হতে পারে, আমি নমুনা হিসাবে দু একটা প্রশ্ন, যেমন সাধারণ ইলেকট্রন আর বিটা কণার মধ্যে পার্থক্য কী, এটা আলোচনার সময় একটু বললাম। এবার যদি এটা প্রশ্ন হিসাবে আসে, সাধারণ ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে সাধারণ ইলেকট্রন, এবং সাধারণ ইলেকট্রনের শক্তি অপেক্ষাকৃত কম। আর বিটা কণার উৎপত্তি হলো নিউক্লিয়াসের মধ্যে বিটা কণা উৎপত্তি হয়, এবং সেখানে একটা নিউট্রন যখন প্রোটনে রূপান্তরিত হয়, সেই নিউট্রন প্রোটনে রূপান্তরিত হওয়ার সময় একটা ইলেকট্রন এবং অ্যান্টি নিউট্রিনো তৈরি হয়, সেখান থেকে বিটা কণার উৎপত্তি। এই বিটা কণা মানে এটাও একটা ইলেকট্রন কণার স্রোত, কিন্তু এর শক্তি অনেকটাই বেশি। কোনো পরমাণু থেকে, পরমাণুর বাইরের যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, সেখান থেকে ইলেকট্রন বাইরে বেরোলে, নির্গমন হলে পরমাণুটি ক্যাটায়নে পরিণত হয়। আর বিটা কণার নির্গমনের ফলে পরমাণুটি নতুন একটি মৌলে পরিণত হয়, যার পরমাণু ক্রমাঙ্ক আগের মৌলের পরমাণু ক্রমাঙ্কের তুলনায় 1 বেশি। এটা যেরকম একটা প্রশ্ন, এবার শূন্যস্থান পূরণ করো, এরকম দিতে পারে যে এরকম দেওয়া আছে, তুমি এটা দেখতে পাচ্ছ যে এটা দেওয়া আছে প্লাস শক্তি, তাহলে এখানে একটা বুঝতে পারছো যে একটা পার্টিকেল বেরিয়েছে, সেই পার্টিকেলটা কি, তাহলে এখানে 4 একক আর এখানে 2 একক, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা যেহেতু কমেছে, তাহলে আলফা কণিকা মানে হিলিয়াম কণার স্রোত বেরিয়েছে। আচ্ছা, এখানে দেখো থোরিয়াম 90 থেকে প্রোট্যাক্টিনিয়াম, এটা হলো প্রোট্যাক্টিনিয়াম 91 হয়েছে, মানে পরমাণু ক্রমাঙ্ক বেড়ে গেছে, তার মানে বিটা কণিকা বেরিয়েছে। এই রকম ভাবে বিচার করে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। যেরকম র্যাডনের 226 88, এখানে বলেছে একটা আলফা কণিকা বেরিয়েছে, তাহলে এর কি হবে, তাহলে 4 বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে 222 হলো, আর এইখানে হয়ে গেল 86। তাহলে এইরকম বিভিন্ন প্রশ্ন দিতে পারে, আর আমি আলোচনার সময়ও বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। ধরে নাও তোমাকে একটা প্রশ্ন দিল এরকম যে কোনো একটা মৌল পরমাণু নিউক্লিয়াস থেকে এমন কি কণা নির্গত হলো, কণিকা, রশ্মি না, গামা রশ্মি না, এমন কোন কণিকা কিভাবে নির্গত হলো যাতে পরমাণুটা পর্যায় সারণীর যে অবস্থানে ছিল সেই অবস্থানে থেকে যায়, পরমাণুর যে অবস্থানে ছিল সেই অবস্থানেই থেকে যায়। তাহলে দেখো পরিষ্কারভাবে যদি ভাবো, 2টো আলফা কণিকা ও একটা বিটা কণিকা যদি নির্গত হয়, আমি প্রশ্নটা মুখে বলে দিলাম যে এমন কি কণিকা, কি কণিকা নির্গত হলে পরমাণুর নিউক্লিয়াসটি একই অবস্থানে থাকবে, পর্যায় সারণীতে তার বাম দিক বা ডান দিকে কোনো সরণ ঘটবে না। কেন? দেখো অ্যাকচুয়ালি পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন ঘটলেই তো হবে। এবার পরমাণু ক্রমাঙ্ক ধরো ছিল এক্স, এবার এক্স থেকে 2 আলফা কণিকা বেরিয়েছে, মানে 2 × 2, আর একটা আলফা কণিকা বেরিয়েছে আর 2টো বিটা কণিকা, এটা আমি লিখতে ভুল হয়েছে, একটা আলফা কণিকা নির্গত হয়েছে এবং 2টো বিটা কণিকা। একটা আলফা কণিকা মানে তার আধান 2 একক কমবে, 2টো বিটা কণিকা মানে তার আধান 2 একক বাড়বে, তার মানে এটা কাটাকাটি করে এক্স থেকে গেল, মানে এর পরমাণু ক্রমাঙ্ক একই থেকে গেল, মানে যে জায়গায় পরমাণুটা ছিল সেই জায়গাতেই পরমাণুটা থেকে গেল। তো এরকম বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, যে রেডিয়াম 1 গ্রাম আর রেডিয়ামের ক্লোরাইড, 1 গ্রাম রেডিয়াম নিয়ে তার ক্লোরাইড তৈরি করা হয়েছে, দুটোর কি তেজস্ক্রিয়তা একই? আমরা বলবো হ্যাঁ, দুটোর তেজস্ক্রিয়তা একই, কারণ রেডিয়াম তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা। রেডিয়াম যে তেজস্ক্রিয়তা দেখাবে, রেডিয়াম ক্লোরাইডে যেহেতু 1 গ্রাম রেডিয়ামই আছে, সেহেতু তার তেজস্ক্রিয়তার মান একই থাকবে, কোনো পরিবর্তন হবে না, রাসায়নিক বিক্রিয়ার দ্বারা তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন হবে না। তো আজকের ক্লাসে এই পর্যন্তই আলোচনা থাকছে, এবং তোমরা এই যতটা পড়ানো হলো সেগুলো খুব ভালো করে বুঝে, বই থেকে, টেক্সট বুক থেকে নিজের মতো করে পড়ে সেটা সম্বন্ধে একটা ধারণা তৈরি করবে, এবং তোমরা সুস্থ থাকবে, ভালো থেকো।